ঈশাদ তাকালো সেদিকে। সত্যি দৃশ্যটা উপভোগ্য বটে। সাথে যদি কণা থাকতো খারাপ হতো না, কিন্তু কণা এত সকালে উঠার মেয়ে না। অবশ্য মাইশার সাথেও কেন জানি তার খারাপ লাগছে না। কারণটা তার অজানা, তবে এইটুকু বুঝেছে তার খারাপ লাগছে না। মাইশা এবার সামনে দেখতে দেখতে বলল, ডাকবো না আপনাকে? ঈশাদ কথাটার মানে বুঝলো না, পাল্টা প্রশ্ন করলো, কি? মাইশা এবার মুচকি হেসে ঈশাদের দিকে তাকালো, বলল, আপনাকে মিস্টার ঈশাদ বলেই ডাকবো। বলে মাইশা সেখানে থেকে চলে আসতে নিবে এমন সময় আবার ডাকলো ঈশাদ। বলল, ভাইয়া ডাকলে কি হয়? মাইশা যেতে যেতেই জবাব দিল, ভাইয়া হয়ে যায় সাইয়া। শুনেছেন তো, মিস্টার ঈশাদ বলাটাই আপাতত সেফ। ঈশাদ মাইশার কথাই খানিকক্ষণ চুপ থাকলেও পরে ফিক করে হেসে দিল। বুঝলো মেয়েটার বাইরে থেকে গম্ভীর হলেও ভিতর দিক দিয়ে ভীষণ ছটপটে। আমার ফোনটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না। উদিত বিরক্ত হলো। এই ছেলে ফোন ছাড়া কিছু বুঝে না, খালি ফোন ফোন ফোন। বিরক্তিকর মুখ নিয়ে উদিত ওয়াহিদের পাশ থেকে উঠে গেল। ওয়াহিদ আবার নির্লজ্জের মতো ওর পিছু পিছু গেল। উদিত বিরক্ত হয়ে মুখ খুলল, বলল, কি দরকার তোর? আমার পিছু পিছু ঘুরছিস কেন? ওয়াহিদ ইনোসেন্ট মুখ করে বলল, আমার ফোন কোথাও রেখেছিস? উদিত একই রকম মুখ করে বলল, কালকে রাতে যে আসলি নিজের ফোন এনেছিলি নাকি ওইখানে রেখে এসেছিস? কালকে রাতে তো তোর ফোনটা আমি তোর কাছে দেখিনি। ওয়াহিদ নিজের মাথায় চাপ দিল, কিছু মনে পড়তেই বলল, ও হ্যাঁ, কালকে আমার অনেক ঘুম পেয়েছিল, দেখে ঘুমিয়ে পড়ছিলাম, আর ফোনের কথা ভাবিনি। হয়তো সেই সময় ওখানেই। এটুকু বলেই থেমে উদিতকে জোরে একটা হাঁক করলো ওয়াহিদ। তারপর গালে একটা গভীর চুমু এঁকে দিতেই উদিত ওয়াহিদের গালে হালকা করে থাপ্পড় মেরে দিল। মুখে বলল, গেয়ে কোথাকার, শরীরের সাথে এত কিসের চিপকা চিপকি তোর? আরও আরও একবার দেব থাপ্পড়। ওয়াহিদ মুখ কালো করে বলল, দিলাম ভালোবাসা, ফেরত দিলি আঘাত। দিলাম চুম্বন, তুই দিলি থাপ্পড়। আসি আর কোনোদিন আদর চাইতে, আবার আরেকটা থাপ্পড় দিয়ে যায় অকৃতজ্ঞ। বলে নিজের গালে হাত বুলাতে বুলাতে বেরিয়ে গেল ওয়াহিদ। উদিত হাতের তোয়ালেটা জোরে ফিকে মারল বেডে। বিরক্ত হয়ে চিল্লিয়ে বলল, আমি তোর মতন গে নাকি অসভ্য? আদর চাইতে আসিস? কি অসভ্য কথাবার্তা বেয়াদব! উদিতের চিল্লা চিল্লিতে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো তাইজিন, মুখে ব্রাশ, সাথে মুখ ভর্তি ফেনা আর টাওয়াল পরা অবস্থায়। এসে ওই রকম মুখেই বলল, কি হয়েছে? উদিত বেডে ছুঁড়ে ফেলা টাওয়ালটা আরও একবার কাঁধে তুলে নিয়ে বলল, ওয়াহিদের বাচ্চা হয়েছে। বলে রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। তাইজিন সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, ওয়াহিদের বিয়ে হলো কবে? হলো যখন, তাহলে ও দাওয়াত পেল না কেন? আর ওয়াহিদ ওকে কিছু বলল না কেন? আর বাচ্চা হলে ওয়াহিদের কেন হবে? ওর বউয়ের হবে। ওয়াহিদের কি তাহলে কোনো জেনেটিক সমস্যা? এরকম ভাবনার মাথায় আসতেই চোখগুলো বড় বড় হয়ে গেল তাইজিনের। উদিতকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই উদিত তাকে টপকে ওয়াশরুমে গিয়ে হানা দিয়েছে। এদিকে তার মুখে ফ্যানার সাথে শরীরে নেই কোনো কাপড়। যদি খালি কেউ আসে তখন কি হবে সেটাই ভাবছে তাইজিন। অবশ্য বেশি ভাবতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই দরজায় বেল বেজে উঠল। তাইজিন সাথে সাথে ওয়াশরুমের দরজা বাড়ি দিতে লাগলো। উদিতকে দরজা খুলতে রিকোয়েস্ট করলো, কিন্তু উদিত বলল, সব খুলে ফেলেছি, তোর থেকেও অবস্থা আমার ভয়ানক। এটুকু বলেই নিশ্চুপ হয়ে রইল উদিত। তারপর শুধু পানি পড়ার আওয়াজ হলো, হয়তো শাওয়ার ছেড়েছে। এদিকে তাইজিন পড়েছে মহাবিপদে। এখন কে না কে এসেছে, কি করবে সে? তাইজিন পিছের টাওয়ালটা আর একটু শক্ত করে নিট দিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। কে? অপর পাশে থেকে মেয়েলি গলা ভেসে আসলো, কণা ডাকছে। তাইজিন, আমি কণা আপু, ইরশাদকে একটু ডেকে দাও না, ও ফোন ধরছে না। তাইজিন মুখ ভেঙালো, তবে সেটা আড়ালে, কারণ সে এই অবস্থায় কিছুতেই দরজা খুলবে না, কিছুতেই কণার সামনে এই অবস্থায় পড়বে না। আর এমনিতেও ঈশাদ ভাইয়া তো এখানে নেই, তাই দরজা খোলার দরকারও নেই। তাইজিনও মিষ্টি করে জবাব দিল, আপু ভাইয়া এখানে নেই, বাইরে গেছে মনে হয়। কণা মনমরা হয়ে জবাব দিল, ও আচ্ছা, আমি যাই তাহলে। তাইজিনকে যাই বলে কণা চলে যায়। তাইজিনও নিজের টাওয়ালটা আর একটু ঢিলা করে, বাবা এত শক্ত করে বেঁধেছিল যে পেটে চাপ পড়ে গেছে। কিন্তু ঢিলা করতে করতে আরও একবার কণার আওয়াজ শোনা গেল। কণার আওয়াজও চমকে তাইজিনের টাওয়ালটা হাত থেকে খুলে পড়ে গেল। মানে সে আপাতত বিবস্ত্র হয়ে গেছে। যেহেতু কণা ঘরে আসতে পারবে না, তাই তার টাওয়াল পরার তারাও নেই। কণা আরও একবার জিজ্ঞাসা করলো, কখন গেছে ও বাইরে জানো? তাইজিন জবাব দেয়, আমরা ঘুম থেকে উঠেই দেখছি নাই।
কণা কিছু একটা ভেবে তড়িঘড়ি করে ওহ বলে বেরিয়ে গেল হোটেল থেকে। তাইজিন কণা চলে গেছে বুঝতে পেরে নিজের টাওয়ালটা নেওয়ার জন্য নিচে ঝুঁকতেই ফট করে ওয়াশরুমের দরজা খুলে আওয়াজ হলো। তাইজিন সেদিকে তাকাতেই দেখলো উদিত তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তাইজিন আর উদিত একই সাথে হতভম্বের মতন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা বুঝে আসতেই তাইজিন জোরে একটা চিৎকার দিয়ে উদিতকে ঠেলে ওয়াশরুমে ঢুকে গেল। উদিত এখনো ওইখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, বুঝার চেষ্টা করছে তাইজিন কি করার চেষ্টা করছিল, কার জন্য কাপড় খুলেছিল তাইজিন, কে এসেছিল, যেই আসুক তাই বলে এইভাবে তার সামনে জামা কাপড় খুলে ছি 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 ছি। তাইজিনের চরিত্র এত খারাপ হয়ে গেছে না, যত দ্রুত সম্ভব এই ব্যাপারটা নিয়ে বিচার মিটিং বসাতে হবে। দরকার পড়লে তাইজিনের মা বাবাকে বলে ওকে বিয়ের পিড়িতে বসাতে হবে, নইলে নিশ্চিত এই ছেলে একদিন ওর মা বাবা সহ ওর বন্ধু মহলের বদনাম করে ছাড়বে। মাইশা চলে যাওয়ার পরও ঈশাদ যায়নি, কেন জানি মাইশার কথাগুলো বারবার কানে বাজছে তার। মেয়েটা অনেক মিষ্টিভাষী, কথাগুলো কি সুন্দর করে বলে। আর শেষে যে মুচকি হাসি দিল, মেয়েটা কি জানে তার হাসিটা ঠিক কতটা সুন্দর? হালকা হাসি যদি এত সুন্দর হয় তবে আরেকটু প্রাণ খুলে হাসলে সেটা কত সুন্দর হবে। কোনো শ্যামবর্ণের মেয়ে কি করে এত মায়াবী হতে পারে? তার মধ্যে বিশেষ বলে কিন্তু কিছুই নেই। হ্যাঁ আছে, তার কথা বলার ধরনটা অন্যরকম। আর হাসিটা, হ্যাঁ হাসিটা। ঈশাদ আনমনে মাইশাকে ভাবতে ভাবতে মুচকি মুচকি হাসছে। হুট করে টের পেল তার পাশে কে জানি এসে দাঁড়িয়েছে। তাকাতেই চমকে গেল সায়ন। সায়ন মুচকি হেসে তাকিয়ে আছে ঈশাদের দিকে। ঈশাদ দেখে তো অবাক, ভাইকে জড়িয়ে কোলাকুলি করে জিজ্ঞাসা করলো, তুই এখানে কেন? সায়ন হেসে বলল, তোকে না বললাম আমি কাজে যাবো, এটাই আমার সেই বাইর। ঈশাদ হাসলো। যাক, তাহলে আনন্দটা আরেকটু বেশি করা যাবে। দুই ভাই মিলে হাসাহাসি আর গল্প করা শুরু করে দিল। ওদের গল্পের মাঝে হুট করে কেউ একজন আঙ্কেল আঙ্কেল বলতে বলতে এগিয়ে আসলো সায়নের দিকে। সায়ন অবাক হলো, আঙ্কেল? তাকে আবার কে আঙ্কেল ডাকবে? সে কি এখনো আঙ্কেল হওয়ার বয়সে এসেছে নাকি? সে তো এখনো ভাইয়া, ছোট বড় সবার ভাইয়া। সৃজনীর পিছনে দৌড়ে দৌড়ে আসলো ভাবনা। এই মেয়েকে নিয়ে ও আর পারবে না, মাঝে মাঝে এমন ছোটাছুটি করে ধরা মুশকিল হয়ে যায়। সৃজনী সায়নের সামনে এসে বলল, আপনি তো সেই না আঙ্কেল যিনি আমাকে আইসক্রিম কেনার টাকা দিয়েছিলেন? এই নিন আপনার বাকি 50 টাকা। আমি সব সময় নিজের কাছে রাখি যাতে আপনার সাথে দেখা হলে ফেরত দিতে পারি। বলে টাকাটা এগিয়ে দিল সায়নের দিকে। সায়ন বাকি কথাটা বুঝেছে কিনা জানা নেই, কিন্তু আঙ্কেল কথাটা তার কানে বাজছে বারবার। সিরিয়াসলি আঙ্কেল? সে? ঈশাদ তো এদিকে হেসে কুটিকুটি হচ্ছে। সায়নের আরও রাগ বাড়ল। কে তোমার আঙ্কেল? সৃজনীয় মুচকে হেসে জবাব দিল, আপনি? ভাবনা ওদের কথাবার্তা দেখছি শুধু, তবে সৃজনীর আঙ্কেল বলাটা যে একদম উচিত হয়নি সেটা বুঝেছে সে। সায়নের চেহারা দেখে ভাবনারও ভীষণ হাসি পাচ্ছে। সায়নকে ফুলতে দেখে এগিয়ে আসলো ঈশাদ, বলল, ও তোমার আঙ্কেল নয় সৃজনী, আমাকে তো তুমি ভাইয়া বলো, আর ও তো আমার ছোট ভাই, অয়ও ভাইয়া হবে। সৃজনী একবার সায়ন আর আরেকবার ঈশাদকে দেখলো, বলল, কিন্তু আমি তো জানতাম বড়রা বেশি সুন্দর হয়। কিছু মনে করো না ইরশাদ ভাইয়া, কিন্তু আমার আপু তো আমার থেকেও বেশি সুন্দর, তাই ভেবেছি হয়তো সব ক্ষেত্রে এইটাই হয়। তাই আচ্ছা সরি, এই নিন ভাইয়া টাকাটা। সায়ন কিছু বলছে না, শুধু রাগে বারবার গজগজ করছে। সৃজনী ওর হাতের মুঠোয় টাকাটা গুছিয়ে দিয়ে চলে গেল। ভাবনা তাকিয়ে দেখলো মেয়েটাকে। সৃজনী কিন্তু ভীষণ সুন্দর, যেমন সুন্দরী তেমনই তার মুখের আকৃতি, শুধু বুদ্ধিতে এখনো পরিপক্ত হয়নি। মাইশা আর সৃজনীকে একসাথে দাঁড় করালে নিশ্চিত সবাই সৃজনীকেই সুন্দর বলবে, কিন্তু নিজের বোনকেই সবার কাছে সুন্দরী বলে জাহির করে সৃজনী। তার কাছে তার বোন ভীষণ সুন্দর, সব থেকে সুন্দর। তার বোন তার কাছে মায়ের মতন, আর মায়েরা সবসময় সুন্দর হয়। ভাবনা মুচকি হেসে চলে গেল। সৃজনীকে সায়নদের কাছে যেতে দেখে দূরে দাঁড়িয়েছিল মাইশা। সৃজনী ওদের থেকে একটু সরে আসতেই মাইশা সৃজনীর সামনে গিয়ে জিজ্ঞাসা করে, কি করছিলি তুই? মাইশার প্রশ্নে ভাবনা উত্তর দিতে যাবে তার আগেই সৃজনী ভাবনার হাতগুলো চিপে ধরল। ভাবনাও তেমন, সে নিজেকে আটকাতে না পেরে জোরে আউচ করে উঠল। মাইশা সেই দিকে ভ্রুকুচকে তাকালো। সৃজনী ভাবনার চিৎকারের সাথে সাথে হাত ছেড়ে দিল আর মাথাটা নিচু করে নিল। ভাবনা সৃজনীর দিকে তাকিয়ে বলল, হাত চেপে ধরলি কেন? ভয় পেয়েছিস? সৃজনী মুখ আর তুলল না, মুখটা নিচু করেই রাখলো। ভাবনা একবার মাইশার দিকে আর একবার সৃজনীর দিকে তাকালো।
তারপর বুঝলো সে ভুল কথা বলে ফেলেছে, যা বলেছে বা যা করেছে তার কোনোটাই করা উচিত হয়নি। বাধ্য হয়ে ভাবনা একটু হাসলো, মুচকি হেসে সে 2 কদম পিছিয়ে গেল। মাইশা এবার সৃজনীর কাছে এগিয়ে আসলো, বলল, এবার বল কি করছিলিস তুই, আর চিনিস কিভাবে ওই লোকটাকে? পিছন থেকে কেউ একজন বলে উঠল। আমারও একই প্রশ্ন, সৃজনী কিভাবে চেনে আমার ভাইকে? ঈর্ষাদ সায়নকে ধরে নিয়ে এসেছে। সায়নের গাল ফুলানো দেখেই বোঝা যাচ্ছে সে যথেষ্ট রেগে আছে। এখনো ভুলেনি সৃজনীর আঙ্কেল ডাকটা। সে একবার সৃজনী নিচু মুখটা একবার দেখে মুখ ঘুরিয়ে নিল সে। মাইশাকে দেখেছে কিনা বোঝা গেল না। মাইশা ঈর্ষাদের কথার বিপরীতে আরো একবার জিজ্ঞাসা করলো সৃজনীকে, বল না ওনাকে চিনলি কি করে? সৃজনী কাঁদো কাঁদো মুখ করে অবশেষে উত্তর দিল, উনি রাস্তায় ভুলে ওনার সাথে আমার ধাক্কা লেগে আমার চকলেট ফেলে দিয়েছিল। এর বিপরীতে উনি 100 টাকা দিয়েছিলেন। আমি আমার চকলেট কিনে বাকি টাকাটা ওনাকে ফেরত দিই। সায়ন চোখ ছোট ছোট করে তাকালো সৃজনীর দিকে। এই তো সুযোগ, এই মিথ্যাবাদীর মিথ্যা ধরিয়ে দিয়ে ওকে আঙ্কেল ডাকার বদলা নিবে। পুরোটা সত্যি হলেও চকলেটের কথাটা মিথ্যা। চকলেট না, ও আইসক্রিম খাইছিল। মাইশা এতক্ষণে তাকালো সায়নের দিকে। সেও এতক্ষণ খেয়াল করেনি সায়নকে, বা খেয়াল করার প্রয়োজন মনে করেনি। সায়নকে দেখেই এক দফা চমকে গেল। সাথে সাথে নিজের মুখকে স্বাভাবিক করে সৃজনীর দিকে তাকিয়ে বলল, তুমি এতটাও বড় হয়ে যাওনি যে বড় আপুর থেকে কথা লুকাতে হবে। মাইশা আর কিছু বলল না, সেখানে থেকে সমুদ্রের দিকে চলে গেল। ভাবনা সৃজনীর কাছে গেল। সৃজনী নিজেও অবাক হলো, কারণ মাইশা তাকে বকল না দেখে। হিসেবে মাইশার উচিত ছিল আর একটু কথা শোনানোর। ভাবনা যে অবাক হয়নি সেটা না, কিন্তু সৃজনীকে সেটা বলল না। এখন আর মন খারাপ করে থাকিস না, বাইরে ঘুরতে আসছিস দেখে তোর আপু কম বকলো। চল এনজয় করি, মাইশার কাছে চল। ভাবনা হাসলো। সৃজনী আর ভাবনাও মাইশার পিছু পিছু সমুদ্রের দিকে গেল। ঈর্ষাদ আর সায়ন সেদিকে দাঁড়িয়েছিল। ঈর্ষাদ কণাকে আসতে দেখে সেদিকে গেল, কিন্তু সায়ন ভাবছে অন্য কথা। মেয়েটার গলাটা চেনা চেনা লাগছে তার। শুধু গলাটা না, চেহারাটা অনেকটাই তার চেনা, একজনের সাথে মিলে। চোখগুলো বিশেষ করে। মানুষের চেহারা না হয় এক হতে পারে, কিন্তু ভয়েসও কি এক হয়? আর যদি ও যাকে ভাবছে সেই হয়, তবে তো এইরকম কিছু ভাবনা মাথায় আসতেই মুচকি হাসলো সায়ন। যদি এমন হয় তবে সব ঠিক হওয়ার সময় হয়ে গেছে। শুধু কথা বলে নিশ্চিত হতে হবে তার ধারণা সত্যি কিনা। তুমি কোথায় ছিলে? কণার কথায় উত্তর দেওয়ার বদলে প্রশ্ন করলো ঈর্ষাদ। তুমি এতক্ষণে কেন আসলে? জানো, আজকে আমার সূর্য ওঠার মুহূর্তটা এনজয় করতে পেরেছি। কণা জিজ্ঞাসা করলো, আমরা মানে? ঈর্ষাদও কোনো কিছু না ভেবে বলল, মাইশা আর আমি। ব্যাস, এইটুকু কথা যথেষ্ট কণার মুড নষ্ট করার জন্য। কণা মন খারাপ করে ফেললো। সাথে সাথে ঈর্ষাদ কণার চোখ মুখ দেখে বুঝতে পারলো মাইশার কথাটা কণার সামনে বলা উচিত হয়নি। ঈর্ষাদ নিজের জিহ্বা কাটলো। ধুর, আর একটু ভেবে কথা বলা উচিত ছিল তার। ঈর্ষাদ কণা বলে ডাকতেই কণা যেন কিছু ভেবে মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করলো, তুমি সবসময় চাইতে না আমি তোমার পরিচয় আমার ভালোবাসার মানুষ বা আমার প্রেমিক হিসেবে দেই? ঈর্ষাদ কথাটার মানে বুঝতে পারলো না, তাই আবার জিজ্ঞাসা করলো। মানে? কণা হাসি মুখে বলল, আমি যদি তোমাকে আমার ফিয়ান্সি বলে পরিচয় দিই তাহলে তুমি খুশি হবে? ঈর্ষাদ থতমত খেয়ে গেল। হ্যাঁ, সে খুশি হবে অবশ্যই, কিন্তু এখন এই মুহূর্তে কেন কণা এসব জিজ্ঞাসা করছে বুঝতে পারল না ঈর্ষাদ। ঈর্ষাদের উত্তর পাওয়ার আগেই কণা বলল, চলো। কণা দৌড়ে ঈর্ষাদকে নিয়ে মাইশা, ভাবনা আর সৃজনীর কাছে গেল। ভাবনা মাইশার সাথে কথা বলছিল আর সৃজনী ছবি তুলছিল। কণাকে আসতে দেখে মাইশা কিছু বলল না, তবে দৌড়াতে দেখে ভাবনা একটু অবাক হলো। কণা এসে জিজ্ঞাসা করলো, বাকিরা কোথায়? ভাবনা বলল, আসবে হয়তো একটু পর, কিছু বলবে আপু? কণা মুচকি হেসে বলল, আজকে একটা সারপ্রাইজ দিব তোমাদের, সবাই আসুক তারপর। ভাবনা হাসলো শুধু, কিন্তু কিছু বলল না। মাইশা চুপচাপ নিজের মতন হাঁটতে লাগলো, ওদের থেকে একটু দূরে সরে আসলো। কণা কি বলবে মাইশা সেটা আন্দাজ করতে পারছে। এইসবে মাইশার কিছু যায় আসে না, নিজের জীবনকে অনেক দূরে নিয়ে এসেছে সে। এখন আর পিছু ঘুরে কিছু দেখার বা জন্য কিছুর প্রতি মায়া বাড়ানোর ইচ্ছা নেই। মাইশাকে একা দেখে ঈর্ষাদ এসে দাঁড়ালো তার পাশে। কণা ফোনে ব্যস্ত, আর লিপিকা উদিত আশায় ভাবনা ওদের সাথে কথা বলছে। ওদেরকে দূরে একসাথে তেমন কেউ দেখছে না। ঈর্ষাদ মাইশার পাশে এসে জিজ্ঞাসা করলো, ভীষণ স্ট্রিক্ট বোন তুমি? মাইশা গম্ভীর মুখে উত্তর দিল, কাউকে বিগড়ে যাওয়া থেকে আটকানোর জন্য তাকে শাসন করা জরুরি।
সময় থাকতে সুতো না ধরলে সেটা নিজের জায়গা ছেড়ে বহু দূর চলে যেতে পারে। তারপর মাইশা আবার হাঁটতে লাগলো। ঈর্ষাদ একবার কনাকে ফোনে কথা বলতে দেখলো, তারপর আবার মাইশার পিছু পিছু হাঁটতে লাগলো। ঈর্ষাদ আবারও জিজ্ঞাসা করলো, তুমি কখনো গম্ভীর, কখনো ভালো, হাসি খুশি, নিজের এই স্বভাবগুলো কিভাবে পরিবর্তন করো? মাইশা সোজা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো উত্তর দেওয়ার বদলে। কনাপু ওই দিকে আছে, আপনি এই দিকে যাচ্ছেন যে? ঈর্ষাদ কিছু বলবে তার আগেই কনার ডাক পড়লো। কনা খেয়াল করেনি মাইশা আর ঈর্ষাদকে। কনা দূর থেকেই ডাকছে। কাছাকাছি আসার আগেই মাইশা নিজে থেকেই দূরে সরে যায়। নিজের জন্য কারো জীবনে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে চায় না সে। ঈর্ষাদ দেখলো মাইশা কনাকে আসতে দেখে দ্রুত হেঁটে সরে গেল। ঈর্ষাদের কেন জানি না খারাপ লাগলো। কনা আরেকটু পর আসতে পারলো না। ঈর্ষাদের ভালো লাগছিল মাইশার সাথে। কনা এসে ঈর্ষাদকে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি এত দূর আসলে কেন? আমি তোমাকেই খুঁজছিলাম। ঈর্ষাদ উত্তর দিল না। সে নিজের মতন হাঁটতে লাগলো। কনা ঈর্ষাদের পিছু পিছু যেতে যেতে বলতে লাগলো, কথা বলছো না কেন? জানো আমি কতটা খুঁজেছি। আমি ভাবলাম তুমি হয়তো হোটেলে চলে গেছো, আর একটু হলে আমি তো হোটেলে চলে যেতাম। তার বাকিটা আর বলতে পারলো না কনা। ঈর্ষাদ একটু শক্ত গলায় বলল, সব সময় আমাকে কেন খুঁজতে হবে তোমার কণা? আমি কি ছোট বাচ্চা যে হারিয়ে যাব? কনা দাঁড়িয়ে গেল, অবাক হয়ে বলল, এইভাবে কেন কথা বলছো ঈর্ষাদ? আমি তোমার সাথে ঘুরবো বলেই তো। ঈর্ষাদ বুঝলো সে ভুল করে ফেলেছে। অনুতপ্ত হলো। অপরাধবোধ কাজ করছে এখন তার মনে। কনাকে কোনোভাবে হাট করলো না তো? আই এম সরি কণা, আসলে কি যে হলো। আচ্ছা, আজকে আমরা সবাই রামু রাবার গার্ডেন দেখতে যাব না? চলো চলো, ওদের মনে করিয়ে দিই। ওইখানে গিয়ে আমরা খুব আনন্দ করব, অনেক মজা করব। ওকে? কনা মুচকি হাসলো। আজকে তার রাগ হচ্ছে না। আজকে সে সবার সামনে তার ভালোবাসার মানুষের পরিচয় দিবে। এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? কনা আর ঈর্ষাদ গিয়ে দেখলো সবাই একজোট হয়ে গেছে। সবাই হাসি খুশি ভাবে ঘুরছে, শুধু ওয়াহিদ ভাবে ওর ফোনটা এখনো খুঁজে পায়নি। সেজন্য ওর মন খারাপ। মাইশাও ওদের সবার মাঝে চলে এসেছে। সবাইকে একসাথে দেখে কনা এগিয়ে গিয়ে বলল, আমরা তো এখন ঘুরতে যাব, তাই না? তার আগে আমার একটা কথা বলার আছে। তাই যেন এগিয়ে এসে জিজ্ঞাসা করলো। কোনো কথা আপু? কনা লাজুক হেসে বলল, আমার ভালোবাসার মানুষের পরিচয় করিয়ে দিব। ঈর্ষাদকে তোমাদের সামনে কাজিন বলে পরিচয় দিয়েছিলাম ঠিক, কিন্তু ও আসলে আমার ফিয়ন্সে। ঈর্ষাদ কেন জানি না মাইশার দিকে তাকালো। ওর ইচ্ছা করছিল কথাটা শোনার পর মাইশার কি রিয়াকশন হবে সেটা দেখার, কিন্তু বরাবরের মতন মাইশা ওকে হতাশ করে দিয়ে মুচকি হেসে হাততালি দিল। ঈর্ষাদ কেন জানি চাচ্ছিল মাইশা মন খারাপ করুক, প্রচণ্ড মন খারাপ করুক, মন খারাপ করে তার দিকে একবার চেয়ে দেখুক। হুট করে ঈর্ষাদের কেন এমন মন চাইলো সে নিজেও জানে না। সবাই অবাক হলেও পরে আবার হাততালি দিল। আনাইশা তো লিপিকার কানে কানে বলেই দিল, আমি আগেই জানতাম কনা আপু ফাপড় মারছে। আসলে এইটা ওর কাজিন না, যত সব ঢং। প্রেম করে ঘুরবে, আবার ঢং দেখিয়ে লুকিয়ে রাখতে চাইবে। ওদের পিছনে মাইশা থাকায় মাইশা সব শুনলো। মাইশা আনাইশাকে পিছন থেকে কোমরে একটা চিমটি দিল। আনাইশা আহ করে উঠল। মাইশার দিকে তাকাতেই মাইশা চোখ রাঙিয়ে তাকালো। আনাইশা বুঝলো মাইশা সব শুনেছে। সে হাসি হাসি মুখ করে সবাইকে বলল, চল তাহলে যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যেই সবাই রওনা দিয়ে দিল। দীপিকে খুঁজে পাচ্ছি না সকাল থেকে, তোরা দেখেছিস? ভাবনা আর মাইশা ব্যাগ গুছাচ্ছিল। যেহেতু আজকে তাদের শেষ দিন আর কালকে সকালেই রওনা দিবে আবার, তাই আজকে গোছানো শেষ করে রাখছে। গতকাল সবাই অনেক মজা করেছে ওই গার্ডেনে গিয়ে। অনেক রাতও হয়ে গিয়েছিল ওদের আসতে। কালকে কি কি করেছে সেই সব ব্যাপারে ভাবনা আর মাইশা কথা বলছিল। এমন সময় হুট করে আনাইশা এসে কথাটা বলল। মাইশা জিজ্ঞাসা করলো, কি বলছিস? কালকে রামু গার্ডেন থেকে এসেছিল তো? আনাইশা হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, এসেছিল তো, আমাদের সাথেই ঘুমিয়েছে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে খুঁজে পাচ্ছি না। ভাবনা জিজ্ঞাসা করলো, হতে পারে তোদের ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল দেখে ও সমুদ্রের দিকে গিয়েছে। আনাইশা বলল, আমরা পুরো সমুদ্রের পার খুঁজেছি, এমনকি কনা আপু, উদিত, ওয়াহিদ, ঈর্ষাদ ভাইয়া আর ঈর্ষাদ ভাইয়ার ভাই সায়ন ভাইয়াও আমাদের হেল্প করছে খুঁজতে, কিন্তু পাচ্ছি না ওর কোনো খোঁজ। মাইশা আর ভাবনা বসা থেকে উঠে আসলো। সৃজনীয় কথাটা শুনে ছুটে আসলো বারান্দা থেকে। মাইশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি বলছিস? এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিস না, আমাদের জানাবি না একবারও? আনাইশা বলল, তোদের ফোন দিয়েছিলাম, কিন্তু মাইশার ফোন অফ বলছে, আর ভাবনা ফোন ধরছে না। মাইশা নিজের ফোনের দিকে তাকালো।
চার্জে দিয়েছে, কিন্তু ফোনটা অন করা হয়নি। গতকাল সৃজনী ছবি তুলতে তুলতে ফোনের সব চার্জ শেষ করে দিয়েছিল, আর ভাবনা নিজের ফোন দেখলো সাইলেন্ট করা। মাইশার ফোন অফ হতেই ভাবনা নিজের ফোন সৃজনীকে দেয়, তখনই হয়তো সৃজনী সাইলেন্ট করে দিয়েছিল ফোনটা। মাইশা তড়িঘড়ি করে ওড়নাটা পরে নেয়। আনাইশা ভাবনা আর সৃজনীকে নিয়ে নিচে যায়, যেখানে সবাই আছে। মাইশাকে নিচে আসতে দেখেই ঈর্ষাদ দৌড়ে তার কাছে যায়, সাথে বাকি সবাইও আসে পিছু পিছু। ঈর্ষাদ এসেই মাইশাকে জিজ্ঞাসা করে, তোমার ফোন বন্ধ কেন? আমরা সবাই ফোন দিচ্ছিলাম তো। মাইশা সেই কথার জবাব দেয় না, জিজ্ঞাসা করে, লিপিকে পাওয়া গেল? ঈর্ষাদ দুই পাশে মাথা দুলিয়ে না বলে। মাইশা ওরা সবাই একসাথে হতেই বলে, আর দেরি করা যাবে না, স্যারদের জানাতে হবে, চল। মাইশা দৌড়ে টিচার্সদের রুমে যায়। সবটা খুলে বলতেই ওরা হোটেলের মানুষের সাহায্যে পুলিশকে ইনফর্ম করে। পুলিশ খোঁজাখুঁজির কাজ শুরু করে দেয়। মাইশা সহ বাকি সবার মুখ শুকনো হয়ে গেছে। না জানি লিপিকার মা বাবাকে কি জবাব দিবে তারা। তাদের একমাত্র মেয়ে লিপিকা, খুব আদরেরও বটে। ওরা তো পাগল হয়ে যাবে শুনলে। দেখতে দেখতে দুপুর হয়ে এলো, লিপিকার কোনো খোঁজ নেই। হুট করে কণার ফোনে টিচারদের ফোন আসে। কণা ফোনের কথাগুলো শোনার সাথে সাথে ওর মুখ কালো হয়ে যায়। অজানা আতঙ্কে চোখ মুখ শুকিয়ে যেতে থাকে, হাত পা কাঁপতে থাকে, হাত থেকে ফোনটাও পড়ে যায়। ঈর্ষাদ কণাকে ফোন ফেলে দিতে দেখে চকিতে তার কাছে যায়, গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। কণা নিজেকে সামলে নেয়, তারপর সবার উদ্দেশ্যে বলে, আমার মনে হয় লিপিকার খোঁজ পাওয়া গেছে। পুলিশ জঙ্গলের দিকে একজন মেয়েকে পেয়েছে, তাদের ধারণা ওইটাই হয়তো লিপিকা। মাইশা সহ বাকি সবাই উঠে দাঁড়ায়, মন থেকে দোয়া করতে থাকে যেন সেটাই লিপিকা হয়। কিন্তু কণার শুকনো মুখ দেখে মাইশার সন্দেহ হয়। সে সরাসরি জিজ্ঞাসা করে, কি হয়েছে কনাপু? একটা ভালো খবর পেলাম, আর তুমি এমন মুখ করে আছো? ভাবনা বলল, তুমি আর চিন্তা করো না কণা আপু, ওইটাই আমাদের লিপি হবে, দেখো। কণা নিজের চোখের পানি আর আটকাতে পারে না, ঝরঝর করে মুখ ঢেকে কেঁদে দিয়ে বলে, এরকম বলো না ভাবনা, আমি মন থেকে চাই ওইটা লিপিকা না হোক। কণার এমন কথায় সবাই অবাক হয়। সায়ন বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, না কেঁদে ব্যাপারটা খোলামেলা করে বলো না। কণা চোখ মুছল। অজানা আতঙ্কে সবার মনগুলো দুঃখ করতে লাগলো। কিছু ভয়ানক হয়েছে, যেটা আফসোস করেও কুল পাবে না তারা, এমন কিছু হয়েছে। সবাই হাত পা ঠান্ডা হয়ে গেল। লিপিকা ওদের মধ্যে বেশ সহজ সরল একটা মেয়ে। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে ওরা নিজেকে কি করে সামলাবে। সবসময় ওকে সবাই বলতো জীবনে চালাক হতে, কিন্তু ওর এক কথা, এতগুলো ফ্রেন্ড থাকতে ওর ক্ষতি করবে এত সাহস কার? মাইশা নিজেকে শক্ত রেখে কাঁপা কাঁপা গলায় কোনো মতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে কনাপু? কণা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, নিজেকে শান্ত করে বলল, আগে গিয়ে দেখি ওইটা কণা কিনা, তারপর বলছি। চলো সবাই, ঈর্ষাদ আমাকে ধরো প্লিজ। কণার বলতে দেরি, ঈর্ষাদের ছুটে গিয়ে তাকে ধরতে দেরি নাই। ঈর্ষাদ কণাকে ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। পিছনে পিছনে সবাই আসলো। টিচাররা আগেই রওনা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর সবাই একসাথে ওই জায়গায় পৌঁছে গেল। সবাই দৌড়ে গেল যেখানে পুলিশের ভিড় সেখানে। সবাইকে ঠেলে মাইশাই আগে গেল দেখার জন্য। গিয়ে দেখলো একটা মেয়েকে ঢাকা দিয়ে রাখা হয়েছে। মাইশা একটু এগিয়ে যেতেই দেখলো মেয়েটা লিপিকা। মাইশা দৌড়ে গিয়ে বসে পড়ল, গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পুলিশ আটকে দিল। সবাই সেই সময় চলে এসেছে। আনাইশা, ভাবনা, কণা মাইশার পাশে বসলো। মাইশাকে ধরে আছে তারা। মাইশা কাঁদতে কাঁদতে ডাকছে লিপিকাকে। সেই সময় একজন পুলিশ ওদের টিচারদের বলে উঠল, স্যার, আপনারা যেহেতু শনাক্ত করেছেন, আমরা ওনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। ওনার অবস্থা খুব খারাপ। যেইভাবে ধর্ষণ করা হয়েছে দেখে তো মনে হচ্ছে গ্যাংরেপ। ধর্ষণের কথা শুনে চমকে উঠল উপস্থিত সবাই, শুধু কণা বাদে। যখন টিচারদের একজন ওকে ফোন দিয়েছিল তখনই বলেছিল একজন মেয়েকে ধর্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে জঙ্গলের পাশে। সে মন থেকে দোয়া করছিল যেন এটা লিপিকা না হয়, কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। মায়েশা সহ বাকি সবাই ছলছল চোখে তাকালো লিপিকার দেহটার দিকে। ঠোঁটটা বিচ্ছিরিভাবে কেটে গিয়েছে, সারা মুখে অনেক রকম আঁচড়ের দাগ, গলায় ঘাড়ে সব জায়গায় রক্ত জমে বসে আছে। সবাই কিছুক্ষণের জন্য সেখানেই স্তব্ধ হয়ে বসে রইল। উদিত, ওয়াহিদ, তাইজিন, ঈর্ষাদ, সায়ন কেউ কিছু বলছে না। মাইশা হালকা করে কেবল বলল, আর একটু সৃজনীকে নিয়ে যাবি?
আনাইশা হুঁশে ফিরল, চোখের পানি মুছে উঠে গেল বসা থেকে। থমকে যাওয়া সৃজনীকে নিয়ে যেতে লাগলো। সৃজনী প্রথমে যেতে না চাইলেও মাইশা বলেছে দেখে আর কিছু বলল না। কাঁদতে কাঁদতে দুজন হোটেলের দিকে রওনা দিল। এরই মধ্যে লিপিকার দেহটা নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা গুরুতর, কিন্তু ওই যে সিস্টেম, শনাক্ত না করলে দেহ নিতে পারবে না। এতে যদি মানুষটা মরেও যায় তাতেও এই সিস্টেমের কোনো যায় আসে না। সবাই নিজেকে সামলে হসপিটালের দিকে রওনা দিল। পুলিশরা করা পাহারার ব্যবস্থা করেছে। লিপিকার জ্ঞান ফেরার অপেক্ষা করছে সবাই। ডক্টরের ভাষ্য মতে 3-4 জন ছিল এই রেপ কেসে। ঘটনাটা হয়েছে রাত 2টা বা 3টার দিকে। সবাই যখন বেঘরে ঘুমাচ্ছিল তখন হয়তো লিপিকা কোনো কারণে বেরিয়ে আসে, আর তারপরই ঘটনাটা হয়। মাইশা কোনো কথা বলেনি, শুধু চুপ করে শুনে যাচ্ছে সবার কথাগুলো। হসপিটালে উদিত, ওয়াহিদ, ঈর্ষাদ আর কণা আছে, আর আছে কিছু টিচার। বাকিরা সবাই হোটেলে। এত ভিড় করার কোনো প্রয়োজন নেই হসপিটালে। অন্য রোগীদের সুবিধাও তো দেখতে হবে তাদের। রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা পুলিশকে জানান। নার্সের কথায় উঠে দাঁড়ালো সবাই। সবার হুঁশ ফিরল। নিজেদের চিন্তাগুলোকে এক সাইডে রেখে চোখ মুখ মুছে এগিয়ে গেল সবাই কেবিনের দিকে। কিন্তু তার আগেই পুলিশ এসে জানালো তার আগে গিয়ে কথা বলবে। অগত্যা কেউ আর আগানোর সাহস পেল না। কিন্তু কিছুক্ষণ পর পুলিশরা ব্যর্থ হয়ে ফিরে আসলো। লিপিকা কিছু বলতে চাইছে না, ভয় পেয়ে আছে। ছেলেদের দেখলেই চিৎকার চেঁচামেচি করছে। নিজের হাতের স্যালাইন খুলে ফেলেছে। ক্যানোলা নড়ে যাচ্ছে, তাই রক্তগুলো উপরের দিকে উঠছে। নার্স কোনো রকমে লিপিকাকে সামলে পুলিশদের বাইরে আসতে বলেছে। পুলিশরা বাধ্য হয়েই কিছু জিজ্ঞাসা না করেই বেরিয়ে আসলো। স্যারদের উদ্দেশ্যে বলল, আমাদের কিছু বলতে চাইছে না, আপনারা গিয়ে দেখুন। কাছের মানুষ দেখলে যদি কিছু বলতে চায়। উদিত সেটা শুনে বলল, স্যার আমরা ওর ক্লোজ ফ্রেন্ড, আমরা গিয়ে একবার কথা বলি। পুলিশরা বলল, উনি তো ছেলে মানুষ দেখলেই ভয় পাচ্ছে, আপনাদের যাওয়া কতটা ঠিক হবে তা বলতে পারছি না। মাইশা বলল, তাহলে আমরা যাই স্যার। পুলিশ পারমিশন দিল। মাইশা আর কণা একসাথে গেল। গিয়ে দেখলো লিপিকা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আশেপাশে ভয়ার্ত চোখে তাকাচ্ছে কেবল। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, ভয়ে কাঁপছে তার শরীর। বাইরে থেকেও সেটা বোঝা যাচ্ছে। মাইশা একটু কাছে গিয়ে ডাকলো, লিপি। মাইশার ডাকে প্রথমে ভয় পেলেও মানুষটাকে দেখার পর নিজের আতঙ্ক মুখটা স্বাভাবিক করে লিপিকা। হাতের ইশারায় কাছে ডাকলো তাদের। মাইশা আর কণা অশ্রুসিক্ত আঁখি যুগল নিয়ে এগিয়ে যায় লিপিকার দিকে। লিপিকার কাছে যেতেই লিপিকা চাদর থেকে বেরিয়ে আঁকড়ে ধরল মাইশাকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পরক্ষণে মাইশার কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে শেষ করে দিয়েছে ওরা, আমাকে নষ্ট করে দিয়েছে ওরা। মাইসু দেখ দেখ এগিয়ে আসছে আমার দিকে, আমাকে ধরতে আসে, আরও একবার আমাকে নষ্ট করতে আসে। ওদেরকে আটকা মাইশা, আটকে দে ওদেরকে, আসতে দিস না আমার কাছে, আমি মরে যাব মাইশু, আটকা ওদের। চিল দিয়ে শুধু আটকা আটকা বলতে লাগলো লিপিকা। মাইশা আর কণা ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু লিপিকারই এক কথা, ওকে ধরতে আসছে, ওকে যেন সবাই বাঁচায়, নইলে ও মরে যাবে। মাইশা দ্রুত ডক্টর ডাকলো। লিপিকাকে ঘুমের ওষুধ ইনজেক্ট করা হলো। লিপিকা ধীরে ধীরে বিড়বিড় করে কথা বলতে বলতে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। মাইশা মুখ ঢেকে কাঁদতে লাগলো। কণা মাইশাকে বলল, মেয়েটার সাথে এমন কেন হলো কণাপু? মেয়েটা খুব ভালো জানো, অনেক সহজ সরল, ও বেশি প্যাচ বোঝে না। ওকে যে যা বলে সেটাকেই বিশ্বাস করে নেয়। ওর সাথে কেন এমন হলো? কণা বলে উঠল, হয়তো এই কারণেই ওকে কেউ ফুসলে ফাসলে নিয়ে গেছিল। মাইশা চকিতে তাকালো কণার দিকে। মানে? সেই সময় ডক্টরের আওয়াজ আসলো। মাইশা আর কণা কথা আগায় না, বেরিয়ে যায় কেবিন থেকে। বাইরে এসে কণা সবাইকে ভিতরে লিপিকার রিয়াকশনের কথা জানায়। লিপিকার কথাগুলো শুনে সবার চোখে পানি চলে আসে। হাসি খুশি মেয়েটা কিনা আজকে এই অবস্থা। মানসিক সমস্যা হবে নাকি সেটা নিয়ে ভাবতে হচ্ছে সবাইকে। এই তো গতকালই সবাই মিলে কত আনন্দ করলো, আর আজকে কিনা লিপিকার এই অবস্থা। সে মানসিকভাবে কিনা অসুস্থ হয়ে পড়েছে, এমনকি তার মান সম্মানকেও নষ্ট করে দিয়েছে। চোখের পলকেই মানুষের পরিস্থিতি, অবস্থা, জীবন সবটা কেমন বদলে যায়, তাই না? কালকের সবার হাসি মাখা মুখগুলো আজকে বিষাদে আচ্ছন্ন হয়ে আছে। একেই বলে হয়তো জীবন। সবাই হোটেলে ফিরে এসেছে। হসপিটালে ভিজিটিং আওয়ার শেষ হওয়ায় কাউকে থাকতে দিবে না, আর কেউ থাকতেও চায়নি, কারণ লিপিকা এখন কাউকে দেখলেই ভয় পাচ্ছে, কান্নায় ভেঙে পড়ছে। মেয়েটা একটু ঘুমাক, সবটা ওর ভুলে যাওয়া প্রয়োজন, যদিও সবটা কখনোই ভুলবে না।
কিন্তু আপাতত এই আতঙ্কটা থেকে বেরিয়ে আসা জরুরি। কে করেছে সবটা সেটা জানা জরুরি। কে সব করতে পারে উদিত? উদিত নিজের হাতগুলো মুঠো অবস্থা থেকে সামনের দিকে থাকা টেবিলে প্রশস্ত করে রাখলো। চোখ বুঝে একবার উপরের দিকে তাকালো। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। সে অবস্থায় থেকে জবাব দিল,